গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইকস, পর্ব 12। শুভেচ্ছা সাদা প্রভুরা। আমরা সামনে আসতেই চিৎকার করে বলল টোয়ালা, সময় নষ্ট না করে আসন গ্রহণ করো, সময় খুবই সংক্ষিপ্ত। এর মাঝে আমাদের অবশ্য পালনীয় কর্তব্যগুলো শেষ করতে হবে। আপনারা খুব ভালো সময়ে এই দেশে এসেছেন, চমৎকার একটা প্রদর্শনী দেখতে পারবে। চারপাশে তাকান সাদা প্রভুরা, চোখ মেলে দেখো। কথা বলার সাথে সাথে টোয়ালা তার নির্মম চোখটা দিয়ে দেখতে লাগলো একটার পর একটা রেজিমেন্ট। নক্ষত্ররা কি আপনাদেরকে এরকম একটা দৃশ্য প্রদর্শন করতে সক্ষম? দেখুন তাদের ধৃষ্টতার কারণে কিভাবে কাঁপছে, যাদের হৃদয়ে শয়তানের কারখানা আছে আর যারা ভীত স্বর্গীয় নির্দেশনা নেই। সূচনা করা হোক। গগনবিদারী তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে বলে উঠল গাগুন। হায়নারা ক্ষুধার্ত, তারা খাবারের জন্য বিলাপ করছে। সূচনা করুন অনুষ্ঠানে। ক্ষণিকের জন্য কবরের নীরবতা নামল সমাবেশে। আসন্ন বিপদের বার্তায় ভীতিকর হয়ে উঠেছে পরিবেশ। হাতের বর্ষা উপরে তুলল রাজা টোয়ালা। 20,000 সৈন্য একসাথে এক পা উঁচু করল, পরক্ষণেই সজরে নামিয়ে আনল মাটিতে। সেই পদাঘাতে কেঁপে উঠল চারদিক। এই প্রক্রিয়া অনুসৃত হল তিনবার। তিনবারেই 20,000 পায়ের পদভারে কেঁপে উঠল ধরন। এর পরপরই বৃত্তের কেন্দ্রের দূরপ্রান্ত থেকে ভেসে এল বিলাপের আওয়াজ। আসলে নিঃসঙ্গ একটা কণ্ঠ গান ধরেছে, যার বাণী অনেকটা এরকম: নারীর গর্ভ থেকে জন্ম নেওয়ার পর পুরুষদের চূড়ান্ত পরিণতি কি। যে রেজিমেন্টের সামনে গান গাইছিল শিল্পী, সেখানকার প্রতিটি সদস্য একযোগে ধোঁয়া তুলল, মৃত্যু। ঘুরে ঘুরে প্রত্যেকটা কোম্পানির সামনেই একইভাবে চলল গা। একই প্রতিক্রিয়া এলো সৈনিকদের তরফ থেকে। যদিও গানের সবগুলো বাণী বুঝতে পারলাম না দূরে থাকার কারণে। যদ্দূর ধারণা করলাম মানবীয় আবেগের বিভিন্ন বিষয় তথা ভয় আনন্দ নিয়ে কথা বলা হচ্ছে ওখানে। তারপর সেই বাণী পরিবর্তিত হলো ভালোবাসার গানে। এই মুহূর্তে সেটা পরিবর্তিত হয়েছে রণসঙ্গীতে। শেষ পর্যন্ত তা পরিণত হলো শোকগীতিতে। আর শেষ হলো গাও শিউরানো মরণ চিৎকারের মতো একটা আওয়াজ দিয়ে। আবারও নৈশব্দের চাদর গ্রাস করল সমাবেশ। আবারও উত্তোলিত হলো টোয়ালার বর্ষা। সৈনিকদের পদাঘাতে কেঁপে উঠল দুনিয়া। সেই সাথে সৈনিকদের ভেতর থেকে অদ্ভুত আর ভয়ঙ্কর একদল সৈন্য ছুটে এলো আমাদের দিকে। দলটা কাছাকাছি আসতেই খেয়াল করলাম যে আসলে একদল মহিলা, বেশিরভাগই বয়স্ক, পাকা চুল, মাছের ছোট ফুলকা দিয়ে বানানো অলংকার পরা, একযোগে ছুটে আসছে তাদের পেছনে। মহিলাদের মুখে সাদা আর হলদে রঙের ডোরাকাটা দাগ, পিঠের পেছনে ঝুলছে সাপের চামড়ার আবরণ, কোমরে পেঁচিয়ে রেখেছে মানুষের হাড়ের তৈরি বিছাহার, জরাজীর্ণ হাতে ধরা ত্রিশূলের মতো একটা ছোট্ট দণ্ড। সংখ্যায় 10 থেকে 12 জন। আমাদের সামনে পৌঁছেই থমকে দাঁড়ালো দলটা। আর তাদের মধ্যে একজন হাতে ত্রিশূলের মতো দণ্ডটা গাগুলের কোকড়ানো অবয়বটার দিকে তাক করে চিৎকার করে উঠল, মা বুড়িমা, আমরা এখানে। ভালো 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 বলে উঠল বুড়ো কর্কশ কণ্ঠটা। আপনার চোখের দৃষ্টি কি তীক্ষ্ণ ঈশানসী এ অন্ধকারেও দেখতে পান? বা, তারা খুবই সতর্ক। ভালো ভালো ভালো, তোমাদের কানগুলো কি খোলাই সানুসি, যারা ঠোঁট থেকে না বেরোনো কথাও শুনতে পায়? বা তারা একদম উন্মুক্ত। ভালো ভালো ভালো, তোমাদের অনুভূতি কি জাগ্রত ঈশানুসি? তোমরা কি রক্তের গন্ধ পাচ্ছ?
তোমরা কি তাদের পরিষ্কার করতে পারবে যারা রাজা তার প্রতিবেশীদের বিরুদ্ধে অসৎ উপায় অবলম্বন করতে যাচ্ছে? তোমরা কি স্বর্গ নির্ধারিত বিচার সম্পন্ন করতে প্রস্তুত, যা তোমাদের শিখিয়েছি, যারা আমার জ্ঞানে ভাগ বসিয়েছে আর আমার জাদুর সুধা পান করেছে? আমরা পুরোপুরি প্রস্তুত, মা। তাহলে যাও হে শকুনেরা, গড়িমসি না করে খুঁজে বের করো এই ঘাতকদের। পেছনে দাঁড়ানো জল্লাদদের দিকে ইশারা করে বলল গাবুল, শিষ্য করুক কাদের বর্ষাগুলো। দূর থেকে আসা সাদা মানুষেরা অধীর হয়ে তাকিয়ে আছে দেখার জন্য। যাও। জান্তব চিৎকার ছেড়ে বিদঘুটে বাহিনীটা ছড়িয়ে পড়ল বিভিন্ন দিকে, অনেকটা কার্তুজ থেকে বেরোনো ছছড়া বুলির মতো। আর ছোটন্ত অবস্থায় মানুষের হাড়ের বিছাহার খটখট করে বাড়ি খাচ্ছে পরস্পরের সাথে। হারিয়ে গেল ভিড়ের ভেতর। সবাইকে অনুসরণ করা সম্ভব হলো না আমাদের পক্ষে। সুতরাং সবচেয়ে কাছের ঈশানুসির দিকে দৃষ্টি নিবদ্ধ রাখলাম আমরা। যোদ্ধাদের কয়েক কদম কাছাকাছি আসতেই থমকে দাঁড়ালো। বুনো উন্মত্ততায় নাচতে শুরু করলো ঈশানুসি। অবিশ্বাস্য দ্রুত গতিতে ঘুরে ঘুরে নাচতে লাগলো, সেই সাথে তীক্ষ্ণ শব্দে চিৎকার করতে লাগলো। আমি তার গন্ধ পাচ্ছি, সেই পাপী। কাছেই আছে সে যে তার মাকে বিষ খাইয়েছিল। আমি তার চিন্তাধারা শুনতে পাচ্ছি, যে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। নাচের গতি তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। উত্তেজনার চরম মাত্রায় পৌঁছে গেছে। ফেনা বেরিয়ে এসেছে ঠোঁটের কোণা দিয়ে। আচমকাই মূর্তির মতো থেমে গেল সে। অনেকটা শিকারী কুকুর শিকারের গন্ধ পেতেই যেমনটা করে থাকে, সেই সাথে হাতের ত্রিশূলের মতো অস্ত্রটা তাক করে নিঃশব্দে হামাগুড়ি দিয়ে এগোতে লাগল দাঁড়ানো সৈন্যদের দিকে। ডাইনেতে এগোতে দেখে সৈন্যদের নিলিপ্ত ভাব যেন ভেঙে গেছে। নিজেদেরকে এই অদ্ভুত জিতটার কাছে থেকে সংকুচিত করে রাখার প্রয়াস চালাচ্ছে। আর ভয়ার্ত অভিব্যক্তি নিয়ে ওই ডাইনির প্রতিটি নড়াচড়া অনুসরণ করে চলেছি আমরা। এখনো কুকুরের মতো হামাগুড়ি দিয়ে এগোচ্ছে মেয়ে লোকটা। তারপর থেমে পড়ল, ইশারা করল, আবার দু এক কদম এগোলো। অবশেষে এলো সেই চূড়ান্ত ক্ষণ। তীক্ষ্ণ এক চিৎকার দিয়ে ছেড়ে দেওয়া স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল সে। ত্রিশূল দণ্ডটা দিয়ে স্পর্শ করল লম্বা এক যোদ্ধাকে। প্রায় সাথে সাথে সেই যোদ্ধার সামনে এবং পেছনে থাকা দুই সঙ্গী লোকটাকে চেপে ধরে রাজার কাছে নিয়ে চলবে। বাধা দেওয়ার কোনো চেষ্টাই করল না হতভাগ্য যোদ্ধা। তবে দেখতে পাচ্ছি দুটো পা যেন টেনে টেনে চলছে, লোকটা যেন অবশ হয়ে গেছে। আর হাতের আঙ্গুলগুলোর ফাঁক গলে খসে পড়ল বর্ষাটা, যেন সদ্য মিত্র মৃত একজন মানুষ। লোকটা কাছে আসতেই ভয়ঙ্কর চেহারার দুই জল্লাদ এগিয়ে এলো সামনে। মুখোমুখি হলো হতভাগ্য লোকটার। এবার ঝট করে রাজার দিকে ঘুরল দুই জল্লাদ, যেন অনুমতি প্রার্থনা করল। খুন করো, নির্দেশ দিল রাজা। খুন করো, ক্ষণক্ষণে কণ্ঠে পুনরাবৃত্তি করল গাগল। খুন করো, প্রতিধ্বনি করল রাগা। শুষ্ক হাসি দিয়ে বলল সে। কথাগুলো মুখ থেকে বেরোতে না বেরোতেই মৃত্যুর কালো থাবা গ্রাস করল হতভাগ্য লোকটাকে। এক জল্লাদ তার বর্ষার ফলাটা ঢুকিয়ে দিল হৃৎপিণ্ড বরাবর, নিশ্চিত হওয়ার জন্য আবারও একই কায়দায় আঘাত করল। অন্যজন মুগুর দিয়ে ঘুরিয়ে দিল মাথাটা। এক বর্ণনা করল রাজা টোয়ালা, অনেকটা মাদাম ডিফাজ এর মতো যেমনটা বলেছিলেন দূর। লাশটাকে এরপর কিছুটা দূরে সরিয়ে নেওয়া হলো। এই কাজটা শেষ হতে না হতেই আরেক হতভাগ্যকে হাজির করা হলো সামনে, ঠিক যেভাবে কসাইয়ের সামনে হাজির করা হয় ষাঁড়কে। এবার
যে ব্যাপারটা আমাদের দৃষ্টি আকর্ষণ করলো, লোকটার পরনে লেপার্ডের চামড়ার ক্লর্ক। তার মানে লোকটা পদস্থ কর্মকর্তা। আবারও সেই একই বিভীষিকার পুনরাবৃত্তি। মারা গেল শিকা। 2 গণনা করল রাজা। এভাবে চলতে লাগলো মানুষ শিকারের খেলা। আমাদের সামনেই স্তূপ হয়ে আছে শখানেক লাশ। আমি জুলিয়াস সিজারের গ্ল্যাডিয়েটর লড়াইয়ের কথা শুনেছি, শুনেছি স্প্যানিশদের বুলফাইটের কথা। তবে আমার ধারণা ওগুলোর কোনোটাই টোয়ালার এই হত্যাযজ্ঞের তুলনায় অর্ধেক নৃশংসও ছিল না, যা আয়োজন করা হতো মানুষের বিনোদনের জন্য। নিশ্চিতভাবে এই ঘটনার সাথে ওগুলোর ন্যূনতমও কোনো মিল নেই, যেখানে অন্তত নিজেদের বাঁচানোর একটা চেষ্টা করার সুযোগ পেত তারা। প্রতিবাদ করার চেষ্টা করলাম আমরা, তবে আমাদের কঠিনভাবে থামিয়ে দিল টোয়ালা। আইনকে তার নিজের পথে চলতে দিন সাদা মানুষেরা। এই কুকুরগুলো জাদুঘর আর পাপাত্তা, তাদের মেরে ফেলাটাই উত্তম। এটাই ছিল তার উত্তর, আর এতে সম্মতি জানানো ছাড়া কিছুই করার ছিল না আমাদের। মাঝরাত নাগাদ একটা বিরতি দেওয়া হলো। ডাইনি শিকারীরা একত্রে জড়ো হলো। মনে হচ্ছে তাদের রক্তাক্ত কর্মযজ্ঞে কিছুটা হাঁপিয়ে উঠেছে। আমরা ধারণা করেছিলাম পুরো বিষয়টা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ধারণা ভুল। আমাদের বিস্মিত করে দিয়ে বুড়ি গাগুল উবু হওয়া অবস্থান থেকে সোজা হয়ে দাঁড়ালো একটা লাঠির উপর ভর দিয়ে, পা টেনে টেনে নিয়ে হাজির হলো খোলা জায়গাটায়। শকুনের মতো এই বিদ্যুতের জীবটাকে দেখা রীতিমতো গা শিউরানো এক অভিজ্ঞতা। অতিরিক্ত বয়সের কারণে শকুনের মাথার মতো এই অবয়বটা দ্বিগুণ পরিমাণ ঝুঁকে পড়েছে সামনের দিকে। শক্তি সঞ্চয় করে অবশেষে তার অশুভ অনুচরদের মতোই সক্রিয়ভাবে ছুটে এলো গাবুত। এলোমেলোভাবে ছুটে বেড়াতে লাগলো প্রাচীন রাজার ওঝা, নিজে নিজেই চিৎকার করছে। তারপর আচমকাই ছুটে গেল একটা রেজিমেন্টের সামনে দাঁড়ানো লম্বা এক লোকের দিকে, স্পর্শ করল লোকটাকে। ডাইনিটাকে এই কাজ করতে দেখে পুরো রেজিমেন্টের মধ্যে গঙ্গানির মতো একটা শব্দ উঠল। নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে এই রেজিমেন্টের নেতৃত্ব তার ওপর। তবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল তার ক্ষেত্রেও। দুপাশ থেকে 2 জন পাকড়াও করল লোকটাকে। তারপর নিয়ে আসা হলো শাস্তি কার্যকর করার জন্য। পরবর্তীতে জেনেছিলাম লোকটা অত্যন্ত ধনবান আর গুরুত্বপূর্ণ এক ব্যক্তি এবং রাজার এক জ্ঞাতি ভাই। তাকে হত্যা করার পর রাজার সংখ্যাটা উচ্চারণ করল 100টি। আবারও স্প্রিংয়ের মতো ছুটোছুটি করতে লাগলো গাগুল, ক্রমে এগিয়ে আসছে আমাদের দিকে। আমার কথাটা লিখে রাখতে পারে যদি সে আমাদের স্বীকার না করতে এসে থাকে। আতঙ্কে চিৎকার করে বলে উঠলেন গুড। যত সব, বিড়বিড় করে বললেন স্যার হেনরি। আর আমি ওই জঘন্য প্রাণীটাকে নাচতে নাচতে ক্রমেই নিকটবর্তী হতে দেখেছি আমাদের। আমার হৃৎপিণ্ডও বুটের ভিতরে সেরিয়ে যাওয়ার মতো অবস্থা। চকিতে একবার তাকালাম পেছনে, সারি সারি সৈন্য, ভয়ে কম্পমান অবস্থা আমার। উদাম নাচের সাথে ক্রমেই নিকটবর্তী হচ্ছে গাগুল। আতঙ্ক জাগানিয়া অশুভ চোখ দুটো ধকধক করে জ্বলছে। সে যতই নিকটবর্তী হচ্ছে জমায়েতের প্রতিটা চোখ ততই তীব্র উদ্বেগের সাথে লক্ষ্য করছে গাগুলকে। অবশেষে থেমে পড়ল সে, ইশারা করল হাত দিয়ে। এটা কে হতে পারে? নিজেকেই প্রশ্ন করলেন স্যার হেনরি। খানিক পরেই নিরসন হলো সবার সন্দেহ। ওই প্রাচীন ডাইনি ছুটে গিয়ে স্পর্শ করেছে উম্বুপা তথা ইগনোসের কাঁধ। আমি ওর ভেতর অশুভ গন্ধ পাচ্ছি, তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল গাগুল। খুন করুন, ওকে খুন করুন। তার ভেতরে পুরোপুরি শয়তানের বাসনা। এই আগন্তুক, এর কারণে রক্তারক্তি শুরু হওয়ার আগেই একে হত্যা করুন হে রাজা। ক্ষণিকের জন্য থামল সে, আর সেই সুযোগটাই সাথে সাথে গ্রহণ করলাম। ওহে রাজন, চিৎকার করে বললাম, এই লোক আপনার অতিথিদের ভৃত্য। সে তাদের পোষা কুকুর, যে আমাদের কুকুরের রক্ত ঝরাতে চাইবে। ধরে নিব সে আমাদেরই রক্ত ঝরাতে চাইছে। অতিথিদের পবিত্র অধিকারের দাবিতে আমি তার সুরক্ষার দাবি জানাচ্ছি।
গাগুল ওঝাদের মা তাকে শনাক্ত করেছে, তাকে মরতেই হবে। সাদা মানুষেরা ক্ষুব্ধ কণ্ঠে জবাব দিল রাজা। না, তাকে কোনোভাবেই হত্যা করা যাবে না, বললাম আমি। যেই তাকে স্পর্শ করতে আসবে তাকে অবশ্যই মরতে হবে। পাকড়াও করো ওকে, জল্লাদদের নির্দেশ দিল টোয়ালা, যারা তাদের শিকারের রক্তের সামনে গোল হয়ে দাঁড়িয়ে আছে। রাজার নির্দেশে এগোতে শুরু করলেও থমকে গেল জল্লাদ বাহিনী, কারণ তাদের শিকার ইগনোসি বর্ষা হাতে উঠে দাঁড়িয়েছে, আর অস্ত্রটা এমনভাবে ধরে রেখেছে যে সে জীবন বাজি রেখে লড়াইয়ের জন্য প্রস্তুত। পিছিয়ে যা কুত্তারা, চিৎকার করে বললাম। যদি আগামীকালের সকাল দেখার খায়েশ থাকে, ওর মাথার একটা কেশ স্পর্শ করে দেখ, সাথে সাথে মারা পড়বে তোদের রাজা। আমার রিভলভার তাক করে রেখেছি টোয়ালার দিকে। ইতিমধ্যে স্যার হেনরি আর ক্যাপ্টেন গুডও তাদের রিভলভার বের করে ফেলেছে। স্যার হেনরি তার অস্ত্র তাক করে রেখেছে অগ্রগামী জল্লাদের দিকে, আর গুডের রিভলভারের নল তাক করা রয়েছে গাগুলের দিকে। আমার রিভলভারের নল নিজের প্রশস্ত বুক বরাবর তাক করা দেখে বোধোদয় হল টোয়ালা। বেশ, বললাম আমি, এখন কি করতে চান টোয়ালা? এবার মুখ খুলল কুকুয়ান রাজা। আপনার জাদুর নলটা সরিয়ে নিন, বলল টোয়ালা। আপনি আমাকে আতিথেয়তার কথায় স্বনিবন্ধ অনুরোধ করেছেন, আর সেই কারণেই মোটেই আপনাদের ভয়ে ভীত না হয়ে আমি তাকে মুক্তি দিলাম। এখন আপনারা শান্তি বজায় রাখতে পারে। এটা বেশ ভালো কথা, নিযুক্ত কণ্ঠে বললাম। এ কসাইগিরি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, এখন আমরা ঘুমাতে চাই। এ নাচ কি শেষ হয়েছে? হ্যাঁ, এটা শেষ হয়েছে, গোবরা মুখে বলল টোয়ালা। এই কুকুরগুলোকে, লাশের স্তূপটার দিকে ইশারা করে বলল সে, শকুন আর হায়নার জন্য ভাগাড়ে ফেলে দাও। এবার নিজের বর্ষাটা উপরের দিকে তুলল টোয়ালা। সাথে সাথে অখণ্ড নীরবতার সাথে রেজিমেন্টগুলো প্রালের প্রবেশদ্বার দিয়ে সারিবদ্ধভাবে বেরিয়ে যেতে লাগলো। কেবল বেসামরিক একটা দল রয়ে গেল লাশগুলোর একটা বিহিত করার জন্য। অবশেষে আমরা উঠে দাঁড়ালাম, রাজাকে সালাম জানালাম বিদায় নেওয়ার জন্য, যদিও আমাদের অভিভাবনটা মোটেও মন থেকে গ্রহণ করতে পারেনি কুকুয়ান রাজা। তারপর পা বাড়ালাম আমাদের ক্রালের দিকে। বেশ, বললেন স্যার হেনরি, ইতিমধ্যে নিজেদের ক্রালে ফিরে এসেছি। কুকুয়ানাদের একটা বাতি জ্বালিয়ে বসেছি কুটিরের ভেতর। বাতিটা তৈরি হয়েছে একরকম তালপাতার আশেষ সলতে আর জলহস্তির চর্বি প্রক্রিয়াজাত করে। বেশ, আবারও কথা সেই খেয়েই ধরলেন স্যার হেনরি, নিজেকে অস্বাভাবিক রকম দুর্বল মনে হচ্ছে। বাবাকে সাহায্য করার ব্যাপারে যদি আদৌ কোনো দ্বিধা থাকতো আমার, বললেন গুড, এই ঘটনার পর তা দূর হয়ে গেছে। সেই ঘটনা এখন অতীত। আমি যতদূর পেরেছি চোখ বন্ধ করে থাকার চেষ্টা করেছি, তবে চোখগুলো ভুল সময়েই কেবল খুলে যেত। ভাবছি ইনফার্ডোস এখন কোথায়। উম্বুপা, আমাদের প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত। এতক্ষণে তোমরা চামড়ার ফুটো দিয়ে বাতাস চলাচল করত। আমি কৃতজ্ঞ ভগবান, কথাগুলো তরজমা করতেই জবাব দিল উম্বুপা। আর এই বিষয়টা আমি কখনোই ভুলব না। অচিরে এখানে হাজির হবে ইনফাডোস, আমরা অবশ্যই তার জন্য অপেক্ষা করি। সুতরাং পাইপে অগ্নি সংযোগ করে অপেক্ষা করার সময় পার করছে তার জন্য। আমাদের ইঙ্গিত। দীর্ঘক্ষণ আমার ধারণা ঘণ্টা দুয়েক চুপচাপ বসে রইলাম। সত্যি বলতে কি, যে ভয়াবহ অভিজ্ঞতা পেরিয়ে এসেছি সেটা এখনো আমাদের এমনভাবে আতঙ্কিত করে রেখেছে যে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। অবশেষে যখন ঘুমোতে যাওয়ার কথা ভাবলাম, ততক্ষণে পূব আকাশে উষার প্রথম আলোর রেশ ফুটতে শুরু করেছে। কানে এলো অনেকগুলো পায়ের আওয়াজ। ক্রালের গেটে দাঁড়ানো প্রহরী চ্যালেঞ্জ করল আগন্তকদের। জবাব দিল কেউ, যদিও কথাটা এখান থেকে শোনা গেল না, তবে আগুয়ান পদশব্দ অব্যাহত রইল। আরো খানিক পরেই ভিতরে ঢুকল ইনফার্ডোস, সাথে জনা ছয়েক সম্ভ্রান্ত চেহারার চিফ। মাননীয় প্রভুরা, বলল সে, আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী হাজির হয়েছি।
মাননীয় প্রভুরা এবং ইগনোসি, কুকুয়ানার আইনসম্মত রাজা, সাথে করে এই লোকগুলোকে নিয়ে এসেছি। চিফদের দলটার দিকে ইশারা করে বলল ইনফাডোস। যারা আমাদের মহান ব্যক্তি, যাদের প্রত্যেকের অধীনে রয়েছে ৩,০০০ যোদ্ধা, যারা রাজার জন্য তাদের জীবন উৎসর্গ করতে রাজি। আমি যা দেখেছি, যা শুনেছি তা তাদের সাথে ভাগাভাগি করেছি। এখন আবারও সেই পবিত্র সাপটার উল্কিটা তাদের দেখান এবং আপনার গল্পটা শোনান ইগনোসি, যার উপর ভিত্তি করে তারা হয়তো সিদ্ধান্ত নিবেন টোয়ালার বিরুদ্ধে যাবেন নাকি যাবেন না। জবাবে আবারও বস্ত্রহীন হয়ে দাঁড়ালো ইগনোসি। আগতদের দেখতে দিল তার কোমরের উল্কি। প্রত্যেক চিফ নিকটবর্তী হয়ে পরীক্ষা করল উল্কিটা। দেখা শেষ হতে আবার কৌপিনটা জায়গা মতো স্থাপন করল ইগনোস। তাদের সম্বোধন করে পুনরাবৃত্তি করল তার কাহিনী, যা ইতিমধ্যে ইনফাডোসকে শোনানো হয়েছে। এখন তো আপনারা সব নিজের কানেই শুনলেন চিফ, ইগনোসের কথা শেষ হতেই বলল ইনফাডোস। এখন আপনাদের কি বক্তব্য? আপনারা কি এই লোকের পাশ থেকে তাকে তার পিতার সিংহাসন উদ্ধারে সহায়তার হাত বাড়াবেন, নাকি আগের অবস্থান ধরে রাখবেন? পুরো রাজ্য টোয়ালার বিরুদ্ধে ফুঁসছে, ঝর্ণার পানির মতো রক্ত ঝরছে আমাদের জনগণের। আজ রাতেই তার প্রমাণ দেখেছেন আপনারা। আরো ২ চিফের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলার পরিকল্পনা ছিল আমার, কিন্তু তারা এখন ভাগাড়ে হায়নার খাবার হয়ে পড়ে আছে। আপনারা কোনো সমাধানের পথ না বের করলে অচিরেই একই অবস্থা হবে আপনাদের। ভাইরা, এখনই সঠিক পথটা নির্ধারণ করুন। ৬ জনের মধ্যে সবচেয়ে বয়স্ক চিফ, খাটো এবং সাদা চুলের এক যোদ্ধা, এক কদম সামনে এসে জবাব দিল। আপনার কথাগুলো সত্য ইনফাডোস। পুরো রাজ্য ফুঁসছে ক্ষোভে। আজ রাতে যাদের খুন করা হয়েছে সেখানে আমার ভাইও ছিল। এটা একটা মারাত্মক বিষয়, আর পুরো বিষয়টা বিশ্বাস করা খুবই কঠিন। আমরা কিভাবে জানবো যে আমাদের বর্ষা কোনো ঠগের জন্য উত্তোলন করছি না? এটা একটা ভয়ানক ব্যাপার। আমার সেরকমই ধারণা, এবং কেউই হয়তো এর শেষ দেখতে পাবে না। তবে একটা বিষয় নিশ্চিত, পুরো কাজটা সম্পূর্ণ হওয়ার আগে রক্তের নদী বয়ে যাবে। অনেকেই বর্তমান রাজাকে আঁকড়ে ধরে রাখবে, কারণ মানুষ এই সূর্যের উপাসনা করে, যে সূর্য এখনো উজ্জ্বল। যে সূর্য উদিত হয়নি তার পুজো কেউ করে না। নক্ষত্রের রাজ্য থেকে আগত এই সাদা মানুষেরা, যাদের জাদু অত্যন্ত শক্তিশালী, আর ইগনোসি রয়েছে তাদের ছায়াতলে। ইগনোসি যদি নিশ্চিতভাবে আইনগত রাজা হয়ে থাকে, তবে তারা কোনো ইঙ্গিত দিক, লোকজনকে কোনো ইঙ্গিত দিক যা সবাই দেখতে পাবে। তাহলে লোকজন আমাদের পক্ষে আসবে, জানবে সাদা মানুষদের জাদু আছে তাদের সাথে। আপনি সাপের চিহ্ন দেখেছেন, জবাবে বললাম আমি। প্রভু আমার, এটা মোটেও যথেষ্ট নয়। সাপের উল্কিটা হয়তো জন্মের সময় লোকটার দেহে আঁকা হয়েছে। আমাদের একটা লক্ষণ দেখান। কোনো লক্ষণ না দেখে আমরা এখান থেকে যাব না। অন্যরাও মাথা দুলিয়ে বুড়ো চিফের কথায় একত্রতা প্রকাশ করল। বিভ্রান্ত দৃষ্টিতে তাকালাম স্যার হেনরি আর ক্যাপ্টেন গুডের দিকে। ব্যাখ্যা করলাম পুরো পরিস্থিতি। আমার ধারণা আমরা এটা করতে পারব, উল্লসিত কণ্ঠে বলল গুড। তাদেরকে বলুন আমাদের খানিকটা সময় দিতে। গুডের কথা মতো কাজ করলাম। বিদায় নিয়ে চলে গেল চিফরা। তারা চলে যেতেই ওষুধের ছোট্ট বাক্সটার ওপর হামলে পড়লেন গুড। ডালা খুললেন বাক্সটার, একটা নোটবুক বের করলেন ভেতর থেকে, যার প্রথমে রয়েছে একটা ক্যালেন্ডার। যা বলেছিলাম বন্ধুরা, আজ জুনের ৪ তারিখ, তাই তো? আমরাও অত্যন্ত সতর্কতার সাথে দিনের হিসাব রাখছিলাম।
সুতরাং সাথে সাথেই গুডের কথার সত্যতা নিশ্চিত করলাম। চমৎকার, তাহলে লক্ষণ পেয়ে গেছি। 4 জুন, পূর্ণগ্রাস সূর্যগ্রহ, গ্রিনিচ মান 11:15। সূর্য পুরোপুরি ঢাকা পড়বে অন্ধকারে, যা দেখা যাবে এই দ্বীপপুঞ্জ, আফ্রিকা ইত্যাদি অঞ্চলে। এটাই আপনার জন্য অলৌকিক চিহ্ন। তাদেরকে বলুন আগামীকাল আপনি সূর্যকে গাপ করে দিবেন। ধারণাটা নিঃসন্দেহে চমকপ্রদ। তবে একটাই ভয়, গুডের ক্যালেন্ডারের হিসেবে যদি কোনো ভুল হয়, এমন একটা বিষয়ের উপর যদি ভুয়ো ভবিষ্যৎবাণী করি, তবে আমাদের ইজ্জত চিরকালের মতো ধুলায় মিশে যাবে। সেই সাথে বিলীন হবে ইগনোসের কুকুয়ানা রাজা হওয়ার সম্ভাবনা। ধরুন ক্যালেন্ডারের হিসাব যদি ভুল হয়, আমার চিন্তাটাই যেন প্রতিফলিত হলো স্যার হেনরির কণ্ঠে। তিনি তখন ব্যস্ত, সমস্তভাবে নোটবুকের পুস্তানির উপর কিছু একটা করছেন। তেমন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না, জবাব দিলেন গুড। সূর্যগ্রহণ সবসময় সুনির্দিষ্ট সময় অনুসরণ করে, অন্তত আমার অভিজ্ঞতা তেমনটাই বলে। আর এখানে স্পষ্ট উল্লেখ আছে যে আফ্রিকা থেকে এই গ্রহণ দেখা যাবে। আমাদের অবস্থান পুরোপুরি নিশ্চিত না হয়েও যতটুকু হিসেব করেছি তাতে দেখা যাচ্ছে আগামীকাল বেলা 1টায় এখান থেকে গ্রহণ শুরু হবে আর থাকবে রাত 2:30 পর্যন্ত। আধ ঘন্টা কিংবা তার চেয়েও বেশি কিছুটা সময় সূর্য পুরোপুরি অন্ধকারে ঢাকা পড়বে। বেশ, বললেন স্যার হেনরি, আমরা বরং এই ঝুঁকিটা নিব। আমিও মেনে নিলাম তাদের কথা, যদিও মনের মধ্যে সন্দেহের খচখচানিটা রয়ে গেল। যাই হোক, উম্বুপাকে পাঠালাম চিফদের ডেকে আনার জন্য। তারা হাজির হতেই ঠিক এভাবে শুরু করলাম আমার বক্তব্য। মহাত্মা কুগুয়ানদের মহান নেতা আর আপনি ইনফাডোস, শুনুন আমার বক্তব্য। আমরা আমাদের ক্ষমতা প্রদর্শন করাটা ঠিক পছন্দ করি না, কারণ এটা আসলে প্রকৃতির স্বাভাবিক গতিপথে হস্তক্ষেপের পাশাপাশি দুনিয়াকে ভয় আর বিভ্রান্তির বেড়াজালে ফেলে দেওয়ার মতো একটা বিষয়। কিন্তু তারপরও কথা থেকে যায়, যেহেতু বিষয়টা অতিশয় নাজুক আর আমরাও নিজেরাও রাজার প্রতি ক্ষুব্ধ তার এই পৈশাচিক আচরণের জন্য। সেই সাথে চরম বিরক্ত ইগনোসি গাগুলের কর্মকাণ্ডে, যা আমাদের বন্ধু ইগনোসিকে প্রায় মৃত্যুর দ্বারে পাঠানোর আয়োজন করেছিল। যেহেতু আমরা বিষয়টা পূর্ণ বিবেচনা করতে বাধ্য হয়েছি, আর এই কারণেই এমন একটা লক্ষণ প্রকাশ করতে যাচ্ছি যা সব মানুষ হয়তো দেখতে পাবে। এখানে আসুন। লোকগুলোকে অনুসরণ করে নিয়ে এলাম দরজার কাছে। হাত তুলে ইশারা করলাম উদীয়মান আগুনের গোলাটার দিকে। কি দেখতে পাচ্ছেন, জিজ্ঞেস করলাম। উদীয়মান সূর্য, জবাব দিল দলের মুখপাত্র। ঠিক তাই। এখন বলুন, কোনো নশ্বর মানবের পক্ষে সূর্যকে নিভিয়ে দেওয়া সম্ভব, যার ফলে ভর দুপুরে রাত নেমে আসবে? মৃদু হাসি ফুটল চিফের কণ্ঠে। না প্রভু আমার, কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। সূর্য তার মুখাপেক্ষী মানুষের তুলনায় অনেক শক্তিশালী। একদম ঠিক, বললাম আমি। এখন বলতে চাই, আজ মধ্যাহ্নের 1 ঘন্টা পরে আমরা সূর্যকে নিভিয়ে দিব। 1 ঘন্টার জন্য হারিয়ে যাবে সূর্য, পুরো পৃথিবী ঢাকা পড়বে অন্ধকারে। আর এটাই হবে লক্ষণ যে আমরা সম্মানিত নক্ষত্রের সন্তান এবং ইগনোসি সন্দেহতীতভাবে কুকুয়ানাদের রাজা। যদি আমরা এটা করে দেখাই, তাতে কি আপনার সন্তুষ্টি মিলবে? নিশ্চয়ই প্রভু আমার, হাসি মুখে জবাব দিল কুকুয়ানাদের চিফ। তার সঙ্গী চিফ চেহারাতের একই রকম সন্তুষ্টির অভিব্যক্তি। যদি আপনারা এটা করে দেখাতে পারেন, নিশ্চিতভাবে তা আমাদের সন্তুষ্ট করবে। এটাই করা হবে। আমরা 3জন ইনকুবু, মহান ঐরাবত, বুগুয়ান, স্বচ্ছ চোখের মালিক এবং মাকুমজন, রাতের অতন্দ্র প্রহরী, যেহেতু কথা বলেছি, সুতরাং এটাই করবে। আমার কথা শুনতে পেয়েছেন ইনফাডাস? শুনতে পেয়েছি প্রভু আমার। তবে আপনারা বিস্ময়কর এক প্রতিশ্রুতি দিয়েছেন, সূর্যকে নিভিয়ে দিবেন, যা সমস্ত জীবের পরমপিতা অবিনশ্বর আবহমান কাল ধরে যা আলো দিচ্ছে। আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের
কিং সলোমনস মাইন্স পর্ব 12।